আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় শ্রোতা বন্ধুরা। আমি মোহাম্মদ সাবিত আলম বলছি। আমি আপনাদের সকলের প্রিয় ভূত.com-এর একজন মডারেটর এবং আমি ভূত.com-এর একজন অফিসিয়াল স্টোরি টেলার। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন একটি স্টোরি। যে ঘটনাটি আসলে আমাকে বলেছেন একজন আন্টির নাম হচ্ছে সামিরা আন্টি। সামিরা আন্টি যখন আমাকে ঘটনাটি বলেন, উনি আমাকে বলেছিলেন যে এই ঘটনাটি আসলে উনি শেয়ার করতে চাননি কখনো, কিন্তু তার মনের ভেতরে এই ঘটনাটি একটা বার্ডেন হিসেবে ছিল, যেই কারণে আজকে উনি ওনার এই ঘটনাটি আমার কাছে শেয়ার করেছেন আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। তো আমি আর কথা না বাড়িয়ে ঘটনায় যাবার আগে একটা কথাই বলতে চাই, আপনারা যে যেখান থেকে ঘটনা শুনছেন সবাই ভালো থাকুন এবং আল্লাহ আপনাদের সকলকে সুস্থ রাখুন। আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের সকলের জন্য আমার দোয়া থাকবে। চলুন ঘটনায় চলে যাই এবার। সামিরা আন্টি আমাকে বলেছেন যে উনার হাজবেন্ড আসলে প্রবাসী ছিলেন একজন। উনি যখন প্রবাস থেকে ফিরে আসেন তখন আসলে ওনার মা বাবার ইন্তেকাল হয়ে যায়, যে কারণে আসলে ওনার ফিরে আসা। তো সামিরা আন্টির শাশুড়ি এবং শ্বশুর যখন মারা গেলেন তখন ওনাকে আসলে বাসাতে একাই থাকতে হতো এবং ওনাদের বাসাটা ছিল খুবই বড়, আর কেউ ছিল না, ছেলে মেয়ে ছাড়া আর কেউ ছিল না সেই বাসাতে। তো বাড়িটা ছিল 2 ক্যানেলের এবং প্রচুর কর্মচারী ছিল সেই বাড়িতে। তারা আসলে বলতে গেলে টাকা পয়সার দিক দিয়ে অনেক বেশি ধনী ছিলেন। গেটের সামনে গার্ড ছিল, এমন বিষয়টা এমন ছিল যে বাসা একেবারে কর্মচারী দিয়ে বাসাটা ছিল একদম ভর্তি। তাদের আসলে নিজেদের কোনো কাজ করতে হতো না বা কোনো ধরনের কোনো কষ্টও হতো না, সবকিছু ঠিকঠাক চলছিল। এমন সময় ওনাদের বাড়িতে একদিন ডাকাতি হলো। 5 জন মুখোশ পরা লোক ঢুকে পড়লেন ভেতরে, ওনাদের রশি দিয়ে বেঁধে ফেললেন এবং যা কিছু ছিল সবকিছু লুট করে নিয়ে চলে গেল। ভেতরের কর্মচারীরা সকালবেলা আসতো এবং সন্ধ্যায় কাজ শেষ করে চলে যেত। আর গেটের সামনে যে 2 জন গার্ড ছিল তাদের ডিউটি ছিল 12 ঘন্টা করে। 12 ঘন্টা একজন ডিউটি করত এবং অপর 12 ঘন্টা আরেকজন ডিউটি করত। কিন্তু যখন ডাকাতিটা আসলে হলো তখন ভেতরের সব কর্মচারী অলরেডি চলে গিয়েছিল। তাই তখন শুধু বাড়িতে সামিরা আন্টি ছিলেন এবং ওনার হাজবেন্ড ছিলেন। যখন ওই ডাকাতরা প্রথমে গেটের গার্ডকে বেঁধে ফেললো, তারপর ওনাদের সামনে দরজা ভেঙে ঢুকে পড়লো। আসলে ওনারা হয়তোবা প্ল্যান করেই কিছু একটা করেছিলেন বলে সামিরা আন্টি মনে করেন এবং টাকা পয়সা সবকিছু নিয়ে চলে যায়। এই সময় আসলে সামিরা আন্টি 6 মাসের গর্ভবতী ছিলেন। এরকম ঘটনার কারণে শুধু উনি ভয়ই পাননি, বরং উনি ডিপ্রেশনেও ভুগতে শুরু করলেন। এই জন্য উনি ঠিক করলেন কি কিছুদিনের জন্য উনি আসলে ওনার মা বাবার বাড়িতে চলে যাবেন। তো কিছুদিন পরে মার কাছে উনি চলে গেলেন এবং ভালো ফিল করলেন তখন উনি আবার ফিরে এলেন। ভালো লাগা ওনার একটু কাজ করতে শুরু করলো। আবার ফিরে এসে উনি ওনার স্বামীকে জিজ্ঞেস করলেন ডাকাতরা কি ধরা পড়েছে নাকি। ওনার স্বামী উত্তর দিলেন, না এখনো পড়ে নাই, কিন্তু পুলিশ এখনো খুঁজছে, কিন্তু এখনো কোনো সূত্র পাওয়া যাচ্ছে না আসলে। সামিরা আন্টি তখন বললেন যে ওনার একজন কর্মচারী হয়তো এর সাথে জড়িত থাকতে পারেন। তখন ওনার হাজবেন্ড ওনাকে জিজ্ঞেস করলেন যে এটা তুমি কিভাবে বুঝলে। তখন সামিরা আন্টি বললেন কি তুমি সময়টা দেখো, যেই সময় ডাকাতিটা হয়েছে সেই সময় কিন্তু আমাদের বাড়ির ভেতরের যে কর্মচারীরা ছিল তারা কিন্তু তখন আসলে ভেতরে ছিল না, কাজেই এটা কিন্তু কোনো কোইন্সিডেন্স হতে পারে না। আর বাহিরের গার্ডটাকে দেখো, এত সুন্দর কোনো বাধা দেওয়া ছাড়াই ডাকাতগুলোকে ভেতরে ঢুকতে দিল, কোনোভাবেই প্রতিরোধ করলো না, এটা কিভাবে সম্ভব। তখন সামিরা আন্টি সেই বাহিরের গার্ডটাকে ওনার হাজবেন্ডের সামনে ডেকে আনলেন এবং আনার পরে উনি কয়েকটা প্রশ্ন করার সাথে সাথে গার্ডটা কিছুটা প্যানিকড হয়ে গেল। উনি জিজ্ঞেস করলেন যে তুমি যে সেদিন ডিউটি করছিলা সেদিন আসলে ওনাদেরকে তুমি প্রতিরোধ কেন করো নাই। উনি আমতা আমতা করে বললেন কি যে আমার কাছে তো ওরকম কোনো অস্ত্র শস্ত্র নাই, আর ওনাদের কাছে ছুরি বল্লম কত কিছু ছিল, আমি আসলে পারি নাই। কিন্তু ওটা প্যানিক করার কারণে সামিরা আন্টি ওনার হাজবেন্ডকে বললেন কি ওকে এক্ষুনি বরখাস্ত করো, আমি 100% শিওর যে সে ডাকাতের সঙ্গেই ছিল। যদিও ওনার হাজবেন্ড ওনার কথাটাতে খুব বেশি একটা কনভিন্স হলেন না, তারপর ওনার স্ত্রীর কথায় উনি লোকটাকে কাজ থেকে বের করে দিলেন এবং পরবর্তী দিন ওনারা নতুন একজন কর্মচারী নিয়োগ দিলেন। এবং সামিরা আন্টি মনে করছিলেন যে এখন তাহলে আমরা আসলে সঠিক পথেই আছি, আশা করি এখন আর কোনো সমস্যা হবে না, কারণ বেঈমান লোক আসলে থাকার থেকে না থাকা অনেক ভালো।
এর মধ্যে প্রেগনেন্ট থাকার কারণে সামিরা আন্টি কাজকর্ম খুব বেশি একটা করতে পারতেন না, কিছুটা সময় অসুস্থও থাকতেন, এবং এই কারণে হচ্ছে 24 ঘন্টার জন্য ওনার কারো সাহায্যের দরকার ছিল আসলে। উনি ওনার নতুন পাহারাদারকে বললেন কি, বাইরে একটু খোঁজ খবর নেও, যদি হচ্ছে আশেপাশে অনেক মানুষ তো আছে, যদি কেউ 24 ঘন্টা কাজ করার জন্য রেডি থাকে তাহলে আমাকে জানাবা। তো সিকিউরিটি গার্ড তাকে বললেন কি, আচ্ছা ঠিক আছে, তাহলে জানাবো আপনাকে ম্যাডাম, কোনো সমস্যা নাই, আমি দেখি। তো 2 দিন পরে পাহারাদার এসে আন্টিকে বললেন কি যে, ম্যাডাম বাহিরে একটা মেয়ে অপেক্ষা করছে, সে বলছে যে সে 24 ঘন্টা থাকার জন্য প্রস্তুত এবং গৃহস্থলীর সব কাজ সে খুব ভালোই করতে পারে। তখন সামিরা আন্টি ওনাকে বললেন কি যে, ঠিক আছে তাহলে তাকে ভেতরে নিয়ে আসো, কথা বলে দেখি। মেয়েটা যখন ভেতরে আসলো তখন সামিরা আন্টি তো মেয়েটাকে দেখে টোটাল অবাক। সে অবিশ্বাস্য সুন্দরী ছিল এবং সে যে কাপড়গুলো পরানো ছিল সেগুলো একদমই মনে হচ্ছিল না যে কোনো গৃহকর্মীর কাপড়। উনি ভাবলেন যে এই মেয়েটি আগে যেখানে কাজ করতেন নিশ্চয়ই সেই লোকগুলি খুব ভালো ছিল, যারা হচ্ছে ওনাকে খুব যত্নে রেখেছেন আর কি। আন্টি পরে মেয়েটাকে অনেকগুলো প্রশ্ন করতে লাগলো যে কোথায় কাজ করতে, কোথায় থাকতে। তো ওনাদের কথোপকথনের পরে উত্তরগুলো নিয়ে যখন হচ্ছে আন্টি সন্তুষ্ট হলেন, তখন উনি মেয়েকে জিজ্ঞেস করেন যে তুমি কি ধরনের কাজ পারো। তখন মেয়েটি বলল যে, আন্টি আমি খুবই পরিশ্রমী এবং পরিষ্কার থাকি, আর আমি আসলে আপনি যখন যেই কাজই করতে বলবেন আমি কখনো মানা করব না। তো আন্টি চিন্তা করলেন কি, সে যেহেতু খুবই পরিশ্রমী পরিষ্কার ছিল এবং তার কথা বলার ধরনও আন্টিকে অনেক প্রভাবিত করেছিল, কিছুক্ষণ আলাপ করার পর আন্টি মেয়েটাকে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। আন্টির মতে সেই মেয়েটি তখন 17 বছর বয়সী ছিল, যেই কারণে তার কোনো ধরনের কোনো আইডেন্টিফিকেশন কার্ড তখন ছিল না। এই ঘটনাটা আসলে হচ্ছে 90s আমলের, তো সেই টাইমে আসলে আইডেন্টি কার্ড 17 বছর বয়সে থাকার কথাও না। যাই হোক, তো এই মেয়েটি যখন আন্টির জীবনে এলো, আন্টির মনে হলো যেন তার জীবনে শান্তি ফিরে এসেছে। এই মেয়েটি আন্টিকে বিছানা থেকে উঠতে পর্যন্ত দিত না। সবকিছু এমন হয়ে গেছিল যে ওনাকে কিছু বলতেও হতো না, কিছু করতেও হতো না। আন্টি তার জন্য খুবই খুশি ছিলেন এবং আশেপাশের সবার কাছেই তার প্রশংসা করতেন। কিন্তু হঠাৎ কিছুদিন পরে আস্তে আস্তে জিনিসপত্র কিছুটা বদলাতে শুরু করে আসলে। আন্টি তখন 8 মাসের গর্ভবতী ছিলেন। তিনি জানতেন যে এটা আসলে যেই সমস্যাগুলি হচ্ছে ওনার, এটা আসলে ওনার প্রেগনেন্সির কোনো ইফেক্ট না। কারণ হচ্ছে ওনার সমস্যাগুলো এমন ছিল যে উনি প্রথমে রাতে কিছু অদ্ভুত স্বপ্ন দেখা শুরু করলেন, যেখানে কবরস্থান আর মৃত মানুষ দেখতে পেতেন উনি। ওনার মনে হচ্ছিল যে চারপাশে যেন অনেক মৃতদেহ ছিল, তারা ঘরটাকে ছিঁড়ে ফেলছিল এবং আন্টির দিকে যেন ছুটে আসছিল। দৃশ্যটা এত ভয়ঙ্কর ছিল যে উনি ঘুমাতে পর্যন্ত পারতেন না। ইভেন যদি ঘুমিয়ে থাকতেন তাহলে চিৎকার দিয়ে জেগে উঠতেন। এটা শুধু একদিনের ব্যাপার ছিল না, এই দুঃস্বপ্নগুলো আসলে আন্টির কাছে প্রতিদিনই প্রায় হাজির হচ্ছিল। উনি আসলে ঘুমাতে ভয় পাচ্ছিলেন। একটা সময় ভয় ছিল যে আবারও যদি একই স্বপ্ন দেখি বা চিৎকার করে জেগে উঠবো। স্বপ্নগুলো আসলে ওনার কাছে এতটাই বাস্তবিক মনে হতো যে জেগে ওঠার পরও উনি মনে করতেন যে উনি এখনো আসলে মনে হয় বিপদেই আছেন। সময় চলে যাচ্ছিল আর ওনার ডেলিভারির দিন কাছাকাছি আসছিল। আল্ট্রাসাউন্ড অনুযায়ী বাচ্চা পুরোপুরি সুস্থ ছিল, কিন্তু যখন উনি ডেলিভারি করলেন তখন বাচ্চাটা মৃত জন্ম নেয়। এবং শুধু মৃত নয়, বাচ্চাটা এমন ভাবে জন্ম নেয় যে হচ্ছে বাচ্চাটার শরীরের হাড় যেন সব চুরমার হয়ে গেছে। আর এই ঘটনাটা যেন গতকালকেই ঘটেছে এমন, কারণ এর আগে যখন পরীক্ষা নিরীক্ষা করা হয়েছিল তখন ডাক্তার বলেছিল কোনো সমস্যা নেই। ইভেন আগের দিনও হচ্ছে বাচ্চার হার্টবিট বা হচ্ছে বাচ্চার নড়াচড়া উনি ফিল করতে পারছিলেন। তাহলে এটা কিভাবে সম্ভব? তখন আসলে ওনার বোন যে আছে আমরিন বা অ্যামি, উনি এবং আন্টির হাজবেন্ড এই বিষয়ে কিছু বললেন না। তারা শুধু বলেছিলেন যে এখানে কোনো একটা সমস্যা হয়তো বা আছে, ডাক্তার কি বলে দেখা যাক। কয়েকদিন পর যখন অ্যামি সত্যি কথা বলল, তখন মনে হলো যে মাটির নিচ থেকে আসলে মাটি সরিয়ে নেওয়া হচ্ছে ওনার পায়ের নিচ থেকে। এটা ছিল আসলে তার প্রথম সন্তান, যার জন্মদানের সময় সবকিছুই পুরোপুরি স্বাভাবিক ছিল, জটিলতা তো ছিলই না। ডাক্তার সেখানে বসেছিল মাথা ধরে আসলে, কারণ আল্ট্রাসাউন্ডে বাচ্চাটা পুরোপুরি সুস্থ দেখাচ্ছিল। ডাক্তার বিশ্বাসই করতে পারছেন না। আমি যখন ডাক্তারকে বললো যে গতকালকে তো ঠিক ছিল, তখনই আসলে এরকম একটা অদ্ভুত অবস্থা যে এটা কেমন, কিভাবে সম্ভব।
হাসপাতালে একদম ভিড় ভাট্টা লেগে গেছিল। ডাক্তাররা একটা বোর্ড গঠন করলেন এবং পুরো ব্যাপারটা তদন্ত করতে চাইলেন, কিন্তু আসলে তারা কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারেননি তখনও। ওনার জন্য দিনটা একেবারে দুঃস্বপ্নের মতো ছিল। শুধু সেই মানুষই ব্যথা অনুভব করতে পারে যারা তাদের সন্তানের এমন মৃত্যু সহ্য করেছে। উনি দিনের পর দিন অজ্ঞান অবস্থায় ছিলেন এবং শেষ পর্যন্ত ডিপ্রেশনে চলে গেলেন। উনি ওনার বাচ্চার মুখ পর্যন্ত দেখতে পারছিলেন না। ওনার মা ওনাকে বলতেন, দেখো মা, তুমি যদি তাকে দেখো তাহলে তোমার মেজাজ আরো খারাপ হয়ে যেত। এই কারণে হচ্ছে তার চেহারা তোমাকে দেখতে দেয়নি। তাকে এই কারণে তাড়াতাড়ি দাফন করা হয়েছিল, কষ্ট পেতে অনেক। কিন্তু এরপর থেকে আমি আস্তে আস্তে আরো অদ্ভুত স্বপ্ন দেখা শুরু করলাম। আমি বারবার স্বপ্নে একটা শিশুকে দেখতাম যে একা একা হাঁটতো, আর সে দেখতে ছিল আমার বাচ্চাটার মতোই, ঠিক যেভাবে আমার মা বর্ণনা করেছিল আর কি ওনার কাছে। উনি এটা বলছেন আমাকে। প্রথমে মনে হয়েছিল যে হয়তো এটা ওনার মনের ভুল, যেমন মা শিশুর চিত্রায়ন করেছিলেন নিজের মনের ভেতরে স্বপ্নে, সেটাই হয়তোবা। কিন্তু তারপর এটা একটা রুটিন হয়ে গেল ওনার জন্য। প্রতিদিন সেই বাচ্চা শিশুটি স্বপ্নে আসতেন আন্টির এবং জিজ্ঞেস করতেন, মা তুমি আমাকে কেন মেরে ফেললে, বা আমাকে মরতে কেন দিলে। الأكثر من 60 سنة وحنا نضبط فن الرز حبة حبة. كبرنا وصارت خياراتنا أكثر، غيرنا جددنا وتكيفنا على ذوقكم. متمسكين بالتقاليد؟ أكيد، لكن بنكهة اليوم. كتبنا فصل جديد بنفس القصة. رزنا مو بس العشاق أكلنا التقليدي، الكل طبخة والكل سفرة والكل لحظة، للي يحبون الطعم الأصيل وللي جوهم يكتشفون الجديد. رز أبو بنت، نكهة عمرها ما تغيب. মরতে কেন দিলে, এই কণ্ঠস্বরটা ওনার এতটাই পরিচিত লাগতো যে উনি হচ্ছে 7-5 কিছু ভাবতেই পারতেন না। আর এই কারণে উনি হচ্ছে ওই বাচ্চাটার আওয়াজটাকে ওনার মাথা থেকে ঝেড়ে ফেলতেও পারতেন না। এক পর্যায়ে উনি সবকিছু ওনার হাজবেন্ডকে জানালেন এবং এরপর তিনি আমাকে বলেছিলেন যে ওনার হাজবেন্ড ওনাকে বলেছিলেন ওনার হাজবেন্ড নাকি এমন কোনো স্বপ্ন কখনো দেখেন নাই, বা হচ্ছে এটার কোনো কারণ উনি বুঝতে পারছেন না। ওনার হাজবেন্ডকে উনি বললেন যে আমি এমন স্বপ্ন দেখছি, কিন্তু আমি তো কখনো তোমার সাথে শেয়ার করিনি। আর বয়স্করা বলতো যে আসলে স্বপ্নের কথা শেয়ার করতে নেই, খারাপ স্বপ্নের কথা। তো উনি এই সমস্ত বলে বলে এতটাই অস্থির হয়ে পড়েছিলেন যে শান্তি পেতে ওনাকে ডাক্তারের প্রেসক্রাইব করা মেডিসিন পর্যন্ত খেতে হচ্ছিল। এছাড়া উনি ঘুমাতে পারতেন না এবং সবসময় মনের ভেতরে একটা ভয় থাকতো এবং উনি কোনো জায়গাতেই শান্তি পেতেন না। এই সময় সেই গৃহকর্মী, বাই দ্য ওয়ে সেই গৃহকর্মীটার নাম ছিল ফারিহা। তো সেই সময় সেই গৃহকর্মী ফারিহা ওনার খুবই যত্ন নেওয়া শুরু করলো। তো রাতের বেলা তার জন্য জেগে থাকতো মেয়েটা, দিনের বেলাতেও সবসময় পাশে থাকতো, যা কিছুই দরকার হতো তাই করতো। এমন সুন্দর আচরণ এবং এমন সুন্দর তার কাজকর্মের অবস্থা দেখে আন্টি কি করলেন, মেয়েটার বেতন হচ্ছে ডাবল করে দিলেন। এই চিন্তা করে যে যদি সেই টাইমে আমাকে ছেড়ে চলে যায় বা হচ্ছে কোনোভাবে কাজ ছেড়ে দেয়, তাহলে তো হয়তো আমি পাগল হয়ে যাব। উনি এটা বলেছিলেন যে উনি শুধু আশা করছিলেন যে এভাবে যেন উনি পুরোপুরি ভেঙে না পড়েন। এতদিন যা ঘটেছে এসব কিছু তো ওনার মাথায় আটকেই ছিল। তারপরে হচ্ছে ওনার বাচ্চাটাও মারা গেল, এই জন্য উনি হচ্ছে মনমরা। আর এই মেয়েটাও যদি এখন চলে যায় তাহলে হচ্ছে আসলে ওনার অবস্থা খুব খারাপ হয়ে যাবে। তো একদিন এরকম চলতে থাকার পরে উনি হচ্ছে ওনার কাপড়ে কিছু একটা অনুভব করলেন, মানে হচ্ছে কিছু একটা শক্ত কিছু একটা অনুভব করলেন এবং উনি বললেন কি যেটা অ্যাকচুয়ালি হতে পারে কোনো একটা তাবিজ। তো তাবিজ যখন ওনার কাছে মনে হলো তখন উনি এটা চিন্তা করলেন যে কাপড়ের ভেতরে সেলাই করে এই তাবিজ ঢোকানো, তাহলে এটা আসলে কি ঘটনা। আসলে আন্টির বাসায় কাপড় ধোয়ার জন্য একজন গৃহকর্মী ছিল, ইস্ত্রি করার জন্য একজন এবং সেলাই কাজ করার জন্য একজন ছিল। আর 24 ঘন্টা 7 দিন হচ্ছে যে গৃহকর্মীটা তার সাথে থাকতো তাকে উনি ডেকে নিলেন এই তাবিজ জিনিসটা দেখানোর জন্য। তুমি এরপর যখন আন্টি ওনাকে তাবিজটা দেখানোর জন্য ডাকলেন, তখন যে কাপড় ধুইতো সেই হচ্ছে মহিলাটা বলল কি যে, ও ম্যাডাম এটা কি, এটা তো জাদু, এটা তো আপনার উপরে কেউ জাদু করেছে।
আমি তাকে জিজ্ঞেস মানে আন্টি তাকে জিজ্ঞেস করলেন যে তুমি এটা কি বলছো, জাদু কিভাবে হয়, তুমি এই জাদু সম্পর্কে কি জানো? সে বলল কি যে শুনেছি জাদু যখন কেউ করে তখন হচ্ছে এরকম তাবিজ বা হচ্ছে কোনো অ্যামিউলেট এগুলো জিনিসপত্র রাখতে হয়। আন্টি চিন্তা করলেন যে আমি কার ক্ষতি করেছি যে আমার উপরে কেউ জাদু করবে, বা আমি তো এরকম ভাবে কোনো অন্যায় করিনি বা কারোর সাথে কোনো খারাপ আচরণ তো করিনি। তখন ওই মহিলাটি আন্টিকে একটা বড় বোনের মতো বুঝিয়ে দিলেন যে দেখেন ম্যাডাম, সময় খুব খারাপ যাচ্ছে, মানুষ তো এতটা ঈর্ষান্বিত হতে পারে এবং হচ্ছে ক্রোধের বশবর্তী বা হচ্ছে হিংসার বশবর্তী হতে পারে, যে কারণে আপনার উপরে জাদু করতে পারে। আপনার পরিবারটা যথেষ্ট পরিমাণে ভালো, আপনার হাজবেন্ড একটা ভালো অ্যামাউন্টের টাকা কামাচ্ছে, আপনার কোনো কিছুর অভাব নেই, সেটা দেখে হয়তো বা কেউ হিংসার বশবর্তী হতেই পারে। আচ্ছা, এই পরামর্শগুলো দেওয়ার পরে আন্টি ওনাকে আর কিছু বলেন নাই। এরপর ওনাদের লন্ড্রির জন্য যে মহিলাটা আছে উনি তাকে ফোন করে জিজ্ঞেস করলেন যে এটা কি তার কাজ কিনা, জামা কাপড় ধোয়ার সময় সেই কাজ করেছে কিনা। আন্টি ওনাদের দুইজনকেই জিজ্ঞেস করলেন, ডেকে অনেক কিছু বললেন, কিন্তু তারা দুইজনই হচ্ছে অবাক হয়ে গেলেন যে এটা আন্টি আপনি কি বলছেন ম্যাডাম, আমরা তো এরকম কখনো কিছু করি না। শেষ পর্যন্ত আন্টি যখন চিন্তা করলেন যে হতে পারে হয়তোবা তারা কোনো কিছু একটা করছে, আন্টি আর রিস্ক নিতে চাননি, ওনাদের দুজনকে হচ্ছে আন্টি কাজ থেকে বের করে দিলেন। এবং নিজে উনি চিন্তা করছেন কি ওনাদেরকে যদি কাজ থেকে বের না করি তাহলে এই পরিস্থিতিটা হয়তোবা সামাল দিতে পারবো না, কাজে বের করে দেওয়াটাই ভালো। এর মাঝখানে উনি ঘরের মধ্যে অনেক কিছু দেখছেন, চিন্তা করছেন, স্বপ্ন দেখছেন, এমন কাগজের প্রভাব দেখছেন, চিন্তা করছেন এইসব নিয়ে, কিন্তু ওনার হাজবেন্ডের ভেতরে এরকম কোনো প্রতিক্রিয়া নেই, যেন উনি আসলে এগুলো কিছু বুঝতেই পারছেন না। কিন্তু এর মাঝখানে ওনার হাজবেন্ডও ভালো স্বাস্থ্যের অধিকারী ছিলেন না, উনি কেবলই অসুস্থ থাকতেন এবং আগের চেয়ে অনেক বেশি ঘুমাতেন। এখন যে মানুষ সকাল 6টা-7টায় ওঠে সে তখন দুপুর পর্যন্ত ঘুমানো শুরু করলেন। ওনার স্বাস্থ্য অনেকদিন ধরেই খারাপ চলতে লাগলো। ওনার একটা গার্মেন্টস ফ্যাক্টরি ছিল এবং উনি একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করতেন এবং উনি কখনো ছুটি নেননি, কিন্তু হঠাৎ করে উনি অনেক বেশি ছুটি নেওয়া শুরু করলেন। এক রাতে আন্টি একটা ভয়ঙ্কর মুখ খোলা মহিলার স্বপ্ন দেখলেন। এমন ভাবে মহিলাটি নাকি স্বপ্নে গান গাইছিল যেন আন্টির পুরো শরীর এবং মুখে যেন আগুনে পুড়ে যাচ্ছিল, এমন মনে হচ্ছিল আন্টির। সেই মহিলাটি আন্টির স্বামীর দিকে ধেরে আসছিল এবং তাকে ধরার চেষ্টাও করছিল। ওনার স্বামী নাকি ওনার স্বপ্নে ওই মহিলাটার থেকে মুক্তি পাওয়ার জন্য অনেক চেষ্টা করছিলেন, কিন্তু উনি পালাতে পারছিলেন না। আন্টির হাজবেন্ড স্বপ্নে ওনার দিকে তাকিয়েছিলেন এবং সে আঙ্গুল দিয়ে অদ্ভুত কিছু চিহ্ন বানালেন, যা দেখে মনে হচ্ছে কোনো শয়তানি চিহ্ন বা কারো কনস্পিরেসি বা হচ্ছে ষড়যন্ত্র। এরপরে হচ্ছে আন্টি আমাকে বলেন যে তুমি যদি আমি চিহ্নটা তোমাকে দেখাই বাবা, তুমি গুগল করে যদি দেখো তাহলে তুমি বুঝতে পারবে যে আসলে এটা কিসের চিহ্ন ছিল, কিন্তু এটা আমি তোমাকে দেখাবো না। যাই হোক, তো উনি সেই চিহ্নটা স্বপ্নে দেখার পরে খুব ভয় পেলেন এবং এত ভয় পেয়েছিলেন যে ওনার পাশে ওনার হাজবেন্ড ঘুমাচ্ছে, কিন্তু ওনার দুঃস্বপ্ন চলেই যাচ্ছে এবং উনি খুব চিৎকার দিয়ে ঘুম থেকে উঠলেন, একদম চিৎকার দিয়ে ঘুম থেকে উঠলেন। এবং ওনার হাজবেন্ডও তখন ওনাকে জিজ্ঞেস করছে যে তোমার কি হয়েছে, বলো আমাকে কি সমস্যা। তখন উনি ওনার হাজবেন্ডকে স্বপ্নের কথাটা বললেন। ওনার হাজবেন্ড কিছুক্ষণ চুপ করে বসে রইলেন, এরপরে না উনি কাঁদতে শুরু করলেন। তখন আন্টি জিজ্ঞেস করলেন যে কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? এই কথা বলে আন্টি ওনাকে শান্ত করতে গেলেন এবং হচ্ছে ওনাকে সান্ত্বনা দিতে থাকলেন। ওনার হাজবেন্ডকে বেশ অস্থির লাগছিল। তারপর হচ্ছে উনি বলল যে ওনার হাজবেন্ড ওনাকে বলেছিলেন যে ওনার মনে হচ্ছে যে উনি আর জীবিত নেই বা ওনার আত্মা যেন বেরিয়ে চলে গেছে, এমন টাইপের স্বপ্ন উনি দেখেছিলেন। আর উনি এও দেখেছিলেন যে বাজে চেহারার একটা মহিলা নাকি তার আত্মাটা কবজ করতে এসেছে, এমন কিছু। তার মানে আন্টি চিন্তা করলেন কি তাহলে তো এখন আমার হাজবেন্ড এই জিনিসগুলো দেখা শুরু করেছে, এটা তাহলে হচ্ছেটা কি? উনি বললেন যে প্রথমে শুধু উনি মৃত মানুষ, ওনার হাজবেন্ডও বলছে যে প্রথমে শুধু উনি মৃত মানুষ দেখতে পেতেন, কিন্তু এরপর সে প্রতি রাতেই সেই পুড়ে যাওয়া মহিলাটাকে দেখতে পেতেন যে তাকে স্বপ্নে হত্যা করার চেষ্টা করছে। আঙ্কেল যখন কথাগুলো বলছিল তখন নাকি ওনার গলার স্বর খুবই কাঁপছিল। আন্টি ওনার স্বামীকে বলেছিলেন যে উনি গত 3 মাস ধরে এই ধরনের স্বপ্ন দেখছেন, কিন্তু আগে কখনো ওরকম ভাবে বলেননি, কারণ ওনার বোন অ্যামি পরামর্শ দিয়েছিলেন যে খারাপ স্বপ্ন নাকি কারোর সঙ্গে শেয়ার করতে হয় না। তখনই ওনার স্বামী ফজরের নামাজের জন্য উজু করতে উঠে গেলেন। আন্টি রান্নাঘর থেকে একটু পানি আনলেন। হঠাৎ করেই আন্টির বিছানার উপরে সিলিং ফ্যানটা ধাপ করে পড়ে গেল বিছানার উপরে। আল্লাহর অশেষ রহমত যে আন্টি তখন এই দুর্ঘটনা থেকে কোনোভাবে বেঁচে ফিরেছিলেন। আসলে
আন্টি যদি আরেকটু বাম সাইডে যেতেন তাহলে হচ্ছে ফ্যানটা আন্টির মাথাতেই পড়তো, আর ফ্যানটা একদম গতিতে চলছিল। আল্লাহ ওনাকে বাঁচিয়েছেন আসলে সেই টাইমে। আন্টি তখন একদম হতবাক হয়ে যান যে এটা কি হলো। এরপরে আন্টি ওনার হাজবেন্ডের সাথে শেয়ার করলেন যে ওনার কাপড়ে তাবিজ পাওয়া গেছে, সেই বিষয়টা আর কি শেয়ার করলেন, এবং অদ্ভুত অদ্ভুত জিনিস যেগুলো উনি বাসায় খেয়াল করছেন সেগুলোও শেয়ার করলেন। এরপর হচ্ছে ওনার হাজবেন্ড বললেন কি যখন জন্ম মৃত্যু সবই আল্লাহর হাতে, দেখি কি করা যায়, যখন সময় হবে তখন হচ্ছে আল্লাহর নির্দেশ মতো আমাদের যেতে হবে, আর আল্লাহর নির্দেশ মতো আমরা দুনিয়াতে থাকবো, আর অযথা আমাদের ক্ষতি কেউ করতে পারবে না, তুমি এত চিন্তা করো না, এরকম করে উনি বললেন। কিন্তু আন্টির বোন আগে থেকেই বলেছিলেন পরিস্থিতি দেখে যে তোমাদের হয়তোবা আসমানি কোনো বরকতের নিচে আছো, এই কারণে হচ্ছে তোমাদের কোনো ক্ষতি হয় নাই, কিন্তু জাদুতে তো তোমরা পড়েছো, এটা শিওর। আন্টির যে বোন ছিল এমি আপু, উনি হচ্ছে আন্টিকে অনেকবার হচ্ছে আধ্যাত্মিক চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু আন্টি এটা সবসময় এড়িয়ে গেছেন, কারণ এইসব ব্যাপারে আন্টির আসলে নিজস্ব কোনো মতামত বা বিশ্বাস থাকার কারণে উনি আসলে এই জিনিসগুলোতে খুব বেশি একটা পাত্তা দেয়নি। হঠাৎ করে একদিন এমি আপু এমন কিছু মানে বললেন ওনার বাসায় এসে, যেটা আসলে আন্টি মানে আগে কখনো দেখেননি আর শোনেননি। এমি আপু একটা মহিলাকে নিয়ে এসেছিলেন, সেই মহিলা যখন গেটের কাছে আন্টিকে দেখলো তখন সে একদম থমকে গেল এবং ওনার মুখের দিকে অন্যরকম অদ্ভুত ভাবে তাকিয়ে রইল। মনে হচ্ছিল যে উনি খুব ভাবনায় পড়ে গেছেন। তারপর হঠাৎ যেন তার ভাবনা থেকে সে বেরিয়ে এলো এবং ভেতরে এসে বসলো। উনি বললেন যে মানে এমি আপু বললেন যে এটা আমার বোন, তো সে আর মানে খুব প্রবলেম ফেস করছে তোকে, সেই কারণে আপনাকে এখানে নিয়ে এসেছি, এবং আমাকে ওই মহিলাটার সাথে পরিচয় করে দিল এবং বললেন যে উনি একজন আধ্যাত্মিক চিকিৎসক। আমি ওই মহিলার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালাম, এবং আমার বোনের দিকেও উনি এটা বললেন যে উনি ওনার বোনের দিকেও তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছিলেন, যেমন বলছেন যে তুমি আসলে এগুলো কি শুরু করেছো। কারণ আন্টি আগেই ওনার বোনকে বলেছিলেন যে উনি এই সমস্ত বিষয়ে রাজি নেই, ওনার নির্দিষ্ট কিছু বিশ্বাস আছে। কিন্তু সেই মহিলা ওনার দিকে তাকিয়ে বললেন কি, তুমি আহমের উপরে রাগ করো না, তোমার নিজের কাজের উপরে মনোযোগ দাও। শোনো, তোমার উপর কিছু গুরুতর জাদু চলছে, আর তুমি যদি এটা ঠিক না করো তাহলে তোমার ব্যাপারটা ভীষণ জটিল হয়ে যাবে। তারপরে আন্টি সেই মহিলার দিকে তাকিয়ে বললেন কি, গতকালকে এমন কিছু হয়েছে, আমিকে বলেছিলাম আমি হয়তো এই কারণে চিন্তিত, কিন্তু এরকম আসলে কিছু না, আপনার সাহায্য আমাদের লাগবে না। এবং এটাও বললেন যে আন্টি আসলে আমি এই সমস্ত জিনিসে বিশ্বাস করি না, দয়া করে আমার মাথায় আপনি এই সমস্ত জিনিস ঢোকাবেন না। আমি ইতিমধ্যে অনেক চাপের মধ্যে আছি আর বিষণ্ণতার সাথে জিনিসগুলো মোকাবেলার চেষ্টা করছি। আই এম ট্রাইং টু হিল মাইসেলফ অ্যান্ড মাই ফ্যামিলি, সো প্লিজ লিভ আস অ্যালোন, এরকম করে বলেছিলেন। ওই মহিলাটি তখন বলে কি যে মামনি, এটা শুধু বিষণ্ণতা না, আর তুমি যে কল্পনাগুলো করছো না, তোমার সাথে যা হচ্ছে এগুলো কোনো সাধারণ বিষয় না, এগুলো হচ্ছে জাদু, যদি কখনো দরকার পড়ে আমাকে ডেকো। এই কথা বলে মহিলাটি চলে গেলেন। এরপর হচ্ছে আন্টি ওই মহিলার সামনে 2 হাত জোর করে বললেন কি যে আপনি দয়া করে থামেন, আমার সহ্য হচ্ছে না, আমি খুবই সদয় মানুষ, আপনি মানে চলে যেতে পারেন, আমি আপনাকে কিছুই বলবো না, আপনি চলে যান। আন্টি তখন যাওয়ার আগে বললেন কি যে শোনো বাবা, আমার কথাগুলো ভালোভাবে শোনো, যদি তাড়াতাড়ি চিকিৎসা না করো তাহলে তোমার বাড়িতে কেউ মারা যাবে। এরপর আন্টি কাঁদতে কাঁদতে ওনাকে বললেন কি যে আপনি চলে যান, দয়া করে, আপনার কোনো চিকিৎসা দরকার নেই, কিচ্ছু দরকার নেই, আমি আপনার হাত পা ধরছি, আপনি চলে যান। এরপরে ওই মহিলাটা আর কি করবে, কিছু না করে উনি হচ্ছে চলে গেলেন। তারপর ওনার বোন এমি ওনাকে বাড়ির ভেতরে এসে বললেন কি যে তুমি আপু কাজটা ঠিক করো নাই, তোমার উচিত ছিল ওনার সাথে ভালো মতো কথা বলা, অ্যাটলিস্ট ওনার কথাগুলো শোনা, তোমার ভালোর জন্য আমি এই কাজটা করেছিলাম, তোমার উচিত ওনাকে সরি বলা। কিন্তু আন্টি এরপরে হচ্ছে এই জিনিসগুলো নিয়ে খুব বেশি একটা পাত্তা দেননি, কারণ উনি চিন্তা করেছিলেন যে এত সমস্যার কারণে উনি এতটাই দুর্বল হয়ে পড়েছিলেন যে ওনার চেহারার রংটা পর্যন্ত ফ্যাকাশে হয়ে গেছিল। উনি বুঝতে পারছিলেন না আসলে কি হচ্ছিল। উনি যে ওষুধটা আসলে ডাক্তার প্রেসক্রাইবের জন্য নিতে চাচ্ছিলেন বা নিচ্ছিলেন, আস্তে আস্তে কি হলো, ওনার হাজবেন্ডের অবস্থা এত খারাপ হওয়া শুরু করলো যে ওনার হাজবেন্ড নিজে পর্যন্ত সেই ওষুধটাই খাওয়া শুরু করলেন। তো এরপরে হচ্ছে উনি মানে বেশ চিন্তিত যে এটা আসলে কি হচ্ছে, আমার হাজবেন্ডের এরকম একটা অবস্থা, আমার এরকম অবস্থা, কি যে করি কিচ্ছু বুঝতে পারছি না।
আচ্ছা, এরপরে একদিন হচ্ছে আন্টি সন্ধ্যার দিকে কফি খাচ্ছিলেন এবং কফিটা নিয়ে উঠোনের দিকে কফি খেতে বেরিয়ে গেলেন। চাঁদ দেখতে দেখতে কফি খাচ্ছিলেন এবং ওনার কাছে মনে হচ্ছিল উনি আবার স্বপ্ন দেখছেন। ওনার স্বামী নদীর পাড়ে চোখ বন্ধ করে দাঁড়িয়েছিলেন, আর উনি তার দিকে হাত বাড়াতে গেলেন, কিন্তু মনে হলো যে তার স্বামী তার কোনো কথা শুনতে পাচ্ছে না। তো ওনার কাছে জিনিসটা অনেকটা স্বপ্নের মতো লাগছিল, কিন্তু আসলে ওনার হাজবেন্ড ওনার সামনেই তখন দাঁড়িয়েছিল। উনি পাহারাদারকে ডাকলেন, বললাম কি যে দ্রুত ওকে নিয়ে আসো। কারণ ওনার হাজবেন্ড হচ্ছে, আমি এখানে একটা জিনিস ভুল বলেছি, সেটা হচ্ছে উঠোন বলেছিলাম, আসলে উনি ছাদে ছিলেন, চাঁদ দেখছিলেন। তো ছাদের একদম কোনাতে চলে যাওয়ার কারণে উনি পাহারাদারকে বললেন কি যে তাড়াতাড়ি ওকে ধরে নিয়ে আসো, পড়ে যাবে আবার। চোখ বন্ধ করেছিলেন মনে হচ্ছে উনি। যাই হোক, এরপর হচ্ছে ওনার স্বামী চোখ বন্ধ করে তো ছিলেন এবং এমন ভাবে ইশারা করছিলেন যেমনটা সেই স্বপ্নে এই মহিলাটা করছিল। উনি দেখলেন কি যে এই মহিলাটা আঙ্গুল দিয়ে যেরকম শয়তানি সংকেত দিল না স্বপ্নের মধ্যে, ওনার হাজবেন্ড এরকম সংকেত দেওয়া শুরু করলেন। ওনার হাজবেন্ড কয়েক সেকেন্ডের মাঝে চোখ খুললেন এবং তার দিকে তাকালেন, তারপরে সংকেত দিলেন এবং 6 তলা থেকে উনি লাফ দিলেন। ওনাকে লাফ দিতে দেখে তো আন্টির অবস্থা একেবারেই খারাপ। যখন আস্তে আস্তে জ্ঞান ফিরল, তখন আন্টি হচ্ছে ওনাকে নিজের ঘরে আবিষ্কার করলেন এবং খবর পেলেন যে ওনার হাজবেন্ড আসলে ইতিমধ্যে ইন্তেকাল করেছেন ছাদ থেকে পড়ে গিয়ে। তখন অ্যামি আপু হচ্ছে ওনার পাশে এসে বসলেন, কান্নাকাটি করছিলেন এবং তখনও যদিও পরিবারের পাশে থাকার কথা, তারপরে অ্যামি আপু ওনাকে বলেছিলেন কি যে আপা, আমি তো তোমাকে আগেই বলেছিলাম, যদিও এটা এখন বলার সময় না, কিন্তু তুমি একটু ভেবে দেখো। কিন্তু আন্টি তখন অ্যামি আপুর কথা গ্রাহ্য করেননি। স্বামীর মৃত্যুর খবর শুনে উনি স্বাভাবিকলি খুবই শকে ছিলেন এবং উনি জানেন না যে কতদিন উনি এই ডিপ্রেশনটার ভেতরে ছিলেন। উনি সবসময় ওনার হাজবেন্ডের স্মৃতি নিয়েই বাসায় থাকতেন। এরপর উনি হচ্ছে ওনার বাবার বাড়িতে চলে যান, যেহেতু এখানে থাকলে ওনার হাজবেন্ডের প্রতিটি স্মৃতি ওনার মনে পড়বে, সেই কারণে হচ্ছে এখান থেকে কিছু দূরের জন্য উনি দূরে চলে গিয়েছিলেন। যখন বাড়ি ফিরে আসলেন, ওনার কাছে বাড়ি ফিরে আসার জন্য খুবই মন টানছিল যে ওনার হাজবেন্ডের কাপড় চোপড় উনি কতদিন ধরে দেখেন না। তো উনি বাড়ি ফিরে আসলেন। তারপর সেই 24 ঘন্টা যে কাজ করতো সেই মেয়েটা দেখলেন, যে বাসায় আসার পরে দেখলেন যে মেয়েটা হচ্ছে রান্না বান্না করছে। আন্টি তাকে বললেন কি যে ফারিহা মা, 1 কাপ কফি বানায় দাও, তারপর আমি একটু শুবো, মাত্র আসছি তো, একটা কফি বানায় দাও আমাকে। তো এই বলে আন্টি ঘরে চলে গেলেন। তো যাওয়ার পরে সেখান থেকে উনি মানে কি বললেন, মানে লিভিং রুমের দিকে যখন যাচ্ছেন, তখন মানে রান্নাঘর থেকে উল্টাপাল্টা কিছু আওয়াজ আসছে। মনে হচ্ছিল যেন কেউ কারোর সাথে ফোনে কথা বলছে, যেমনটা গোপনে যদি কেউ কথা বলে। আন্টি যদিও হচ্ছে কারো পার্সোনাল বিষয়ে কোনো কিছু ইন্টারফেয়ার করতেন না, কিন্তু ওই দিন হচ্ছে এই জিনিসটা ওনার একটু চিন্তা হলো যে হচ্ছে গোপনে কথা বলছে, এটা আবার কি ধরনের কথাবার্তা। তো জানালার ওই পাশে আসলে কে, কার সাথেই বা কথা বলছে, কারণ এখন তো মোবাইল ফোনেরও যুগ ছিল না আসলে ওরকম। তো জানালার পাশে হয়তো বা কেউ আসছে যার সাথে কেউ হয়তো বা কথা বলছে। তো এরপরে যখন হচ্ছে আন্টি ঘরে গিয়ে ফারিয়াকে জিজ্ঞেস করলেন যে তুমি কি কারোর সাথে কথা বলছিলা, ও সরাসরি না করলো, বললো কি যে না, আমি তো কারোর সাথে কথা বলি নেই ম্যাডাম, আমি নিজে নিজেই আসলে গান করছিলাম। আচ্ছা, যাই হোক, এরপরে উনি হচ্ছে একদিন ছাদে কাজ করছেন, মানে ওই ফারিহা কাজ করছিল ছাদের উপরে। তো তখন উনি যখন পেছন থেকে আসলেন, তখন উনি দেখলেন কি ছাদে অন্য একটা লোক দাঁড়িয়ে আছে এবং ফারিহা তার সাথে দাঁড়িয়ে। সে বলছে যে ওনার তো হচ্ছে হাজবেন্ড তো মারা গেছে, এবার আন্টির পালা, আন্টি মরলেই আমার প্রতিশোধ পুরাপুরি মানে মিটে যাবে। তো এই কথা শুনে তো আন্টি মানে একেবারে অবাক যে এটা কি বলছে। আন্টি সাথে সাথে ওনার চুলের, মেয়েটার চুলের মুষ্টিটা ধরে ফেললেন এবং টান দিয়ে তাকে বের করে আনলেন এবং গার্ডের সামনে বসিয়ে তাকে গার্ডকে বললেন কি যে এটার উপরে নজর রাখো। এরপর উনি ওনার ভাইকে এবং অ্যামি আপুকে ফোন দিয়ে দ্রুত আসতে বললেন। অ্যামি আপু এবং হচ্ছে আন্টির ভাই দুজনে চলে এলেন। যখন আন্টি ওনাদেরকে সবকিছু খুলে বললেন, তখন ওনার ভাই রেগে গিয়ে পুলিশের ভয় দেখানো শুরু করলো মেয়েটাকে বললো তাড়াতাড়ি সবকিছু বল, না হলে পুলিশ দিয়ে তোকে এখন ধরাবো। প্রথমে সে সবকিছু অস্বীকার করলেও কিছুক্ষণ পরে যখন আমরা পুলিশের কাছে যাওয়ার চিন্তা ভাবনা করছিলাম, তখন সে মাপ চেয়ে কাঁদতে শুরু করলো। আন্টি বললেন,
তখন মেয়েটা বলতে লাগলো যে তাকে যদি ছেড়ে দেওয়া হয় তবে সে সবকিছু স্বীকার করবে। তখন আন্টি তাকে বললেন কি যে তাড়াতাড়ি এসে সবকিছু বল, তুমি এখন পর্যন্ত যা কিছু করেছো সবকিছু আমাদেরকে বলো। এরপরে মেয়েটা কি করলো, ঘরের বিভিন্ন জায়গা থেকে নানান ধরনের তাবিজ তুলে আনলো এবং এমন এমন কথা বলছিল যেগুলো শুনে আসলে আন্টির মানে পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছিল। ওনাদের গৃহকর্মী ওনাদের উপরে জাদু করেছে এবং শুধু জাদু না, সে নাকি নিজেই করেছে। যেভাবে সে ব্যাখ্যা করছিল তার আন্টি যেন রক্ত জমে যাচ্ছিল শরীরের ভিতরে। সে বলছিল আন্টিদের উপরে শুধুমাত্র সাধারণ জিনিস দিয়ে কালো জাদু করে নাই, সে বালিশের মধ্যে করেছে, বিছানার নিচে, আলমারির মধ্যে, এমনকি মাটির ভেতরেও করেছে। আন্টি বললেন কি যে আর যে তাবিজগুলো আছে সবগুলি বের কর। 15-20 মিনিট পরে সে তাবিজগুলো সব আবার বের করে নিয়ে আসলো, টেবিলের উপরে রেখে দিল এনে। আন্টি মাথায় হাত ধরে বসে পড়লেন। তারপরে আন্টির ভাই দ্রুত ওই মেয়েটাকে বললো কি আর কি কি সমস্যা আছে সবকিছু বের কর, আর তুই এটা কেন করেছিস বল। সে বলতে শুরু করলো যে সে মৃতদেহের কাটা এবং ছাই মিশিয়ে নাকি আন্টিদেরকে এবং তাদের পুরো পরিবারকেই খাওয়াতেন ওই জাদুকর মেয়েটা। সেই মুহূর্তেও নাকি আন্টির হাতে কফি ছিল, কফির মগটা আন্টির হাত থেকে পড়ে গেল এবং আন্টি বমি করতে চাচ্ছিলেন। এমন সময় তার আন্টির ভাই বললেন কি দ্রুত অন্য কিছু নিয়ে আসতে, যেন ভেতরে গিয়ে কফির ক্যান খুলে আনতে বললেন আর কি। ক্যানটি খুলে দেখা গেল আসলেই সেখানে হাড় জাতীয় কিছু একটা ছিল। মানে একটার পর একটা শকিং নিউজ আর কি। মেয়েটা বলেছিল যে আপনার যেই বাচ্চাটা ছিল সেটাকে আমিই মেরেছি, আপনার স্বামীকে আমিই মেরেছি। আমি আন্টি এই কথা শোনার পরে আন্টি চিন্তা করছিলেন কি যে আমার জীবনে এটা কি হলো, আসলে এটা কেন হলো। এই কথা চিন্তা করে আন্টি মেয়েটার গালে গিয়ে একটা জোরে থাপ্পড় মারলেন এবং বললেন কি যে তুই এটা কেন করলি, আমরা তো তোর যত্ন নিতাম, তুই আমাদের বাড়িতে খাইতি, তুই আমাদের বাড়িতে থাকতি, তোরে তো কোনো কিছুর অভাব রাখি নাই, তুই এই কাজ কেন করলি। ফারিয়া বলতে শুরু করলো যে আমি এসব করেছি রিভেঞ্জ নেওয়ার জন্য বা প্রতিশোধ নেওয়ার জন্য। আন্টি জিজ্ঞেস করলেন যে কিসের প্রতিশোধ। সে বলল কি আমি সেই দারোয়ানের মেয়ে যাদেরকে তোমরা চোরের সাথে বা ডাকাতের সাথে সংযোগ আছে সন্দেহ করে বের করে দিয়েছিলে, আমি তার মেয়ে। আমার বাবা এই ঘটনার পরে এতটা লজ্জায় পড়েছিল যে এলাকায় জানাজানি হওয়ার পর আমার বাবা কোনো ধরনের কোনো কাজ আর পান নাই, আমাদের ভাই বোনদের ভরণ পোষণ উনি করতে পারেন নাই এবং এই কষ্টে একদিন উনি আত্মহত্যা করেন। তো এই কথা শুনে আন্টি তো একেবারে চুপ। মেয়েটি পরে বলছে কি যে আর আমার বাবা এইভাবে মারা যাওয়ার পরে কি আমি প্রতিশোধ নিব না, তোমরা যদি আর কিছুদিন অপেক্ষা করতে তাহলে তোমরাও মারা যেতে সবাই। মেয়েটার মুখে এই কথা শুনে আন্টির মুখে আর কোনো কথা নেই। এরপরে সেই মেয়েটাকে ওনারা বাসা থেকে বের করে দেয় এবং হুজুর ডেকে এনে বাসায় কোরআন খতম দেওয়ায় এবং সৎকা দেওয়ার মাধ্যমে হুজুর বলেন যে এরপরে আর ওনাদের বাসায় কোনো কালো জাদুর কোনো কিছু ছিল না। কিন্তু আন্টি আসলে আজও বুঝতে পারেন না যে কি এমন অন্যায়টা তাদের মাধ্যমে হলো, বা এটাও চিন্তা করেন মাঝে মাঝে যে হয়তো বাড়ির একটু খোঁজখবর নেওয়া উচিত ছিল যে ডাকাতির সম্পর্কটা আসলে কি ছিল। তো এই ছিল আজকের ঘটনা। আপনাদের কাছে ভালো লাগলে ধন্যবাদ, আর যদি ভালো না লাগে তাহলে আমি দুঃখিত। ভূত.com কে জন্মদিনের শুভেচ্ছা। ভালো থাকবেন সকলে, আল্লাহ হাফেজ। ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। শুনছিলেন ভূত.com এর আজকের যে এপিসোডটি, তার শেষ ঘটনাটি। আমরা এখন বিদায় নেব। বিদায় নেবার আগে জানিয়ে যাই যে সামনেই ঈদ, কিন্তু মনে হচ্ছে যে বেশ দূরেই আছে ঈদ, কিন্তু ভেতরে ভেতরে কিন্তু আমাদের অনেকেরই প্রস্তুতি নেওয়া শুরু হয়ে গেছে। সুতরাং বুঝতেই পারছেন আমাকেও প্রস্তুতি নিতে হবে, কারণ ঈদের সময় আমি দারুণ কিছু এপিসোড উপহার দিতে চাই, দারুণ কিছু ঘটনা আপনাদের সামনে নিয়ে আসতে চাই। আর সেই কারণেই যারা এখনও আমাকে ঘটনা পাঠাননি তারা পাঠিয়ে দিন। আমাদের ইমেল অ্যাড্রেস rasel.bhoot.com@gmail.com। দেরি করবেন না, সময় বেশি নেই। আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর সাথে থাকবেন, সেই আশা করেই আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।